রেভেন্সফেয়ার নামের এক গ্রামে শুরু হলো একের পর এক নৃশংস খুন। প্রতিটি মৃত্যু ছিল একই রকম। ভিকটিমদের জিভ কেটে নেওয়া হতো, আর তাদের মুখের রং হয়ে যেত সাদা এবং নীলচে, যেন মৃত্যুর হিমশীতল স্পর্শে রক্ত জমে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, গ্রামের কেউই এইসব নিয়ে মুখ খুলতে চাইত না, কিন্তু গুজব ঠিকই ছড়াতো। এই হত্যাগুলোর পেছনে নাকি লুকিয়ে আছে এক অভিশপ্ত পুতুলের হাত। সেই পুতুল একসময় রেভেন্সফেয়ার ছাড়িয়ে চলে আসে অন্য এক শহরে, এক নবদম্পতি জ্যামি এবং লিসার ঘরে। ওদের জীবনে সেই পুতুলটা আসার পর রাতারাতি সবকিছু পাল্টে গেল। এরপর যা হয় তা জানতে হলে দেখতে হবে 2007 সালে মুক্তি পাওয়া ডেড সাইলেন্স মুভিটি। জ্যামি এবং লিসা এক সুখী নবদম্পতি। এক বৃষ্টিভেজা রাতে যখন জ্যামি বেসিনের পাইপ পরিষ্কার করছিল, লিসা তাকে বলল, এত কষ্ট করা লাগবে না, এর চেয়ে বরং ভালো হয় বাহির থেকেই খাবার নিয়ে আসো। ঠিক তখনই বাড়ির কলিং বেলে চাপ পড়ল। জ্যামি দরজা খুলে পেল এক বড় পার্সেল, যার গায়ে তার নাম লেখা। ঘরে নিয়ে আসতেই দেখে বক্সের ভেতরে এক পুরনো কাঠের পুতুল, কিন্তু পার্সেলের সাথে তার নাম ও ঠিকানা কিছুই ছিল না। লিসা শুরুতে ভাবল জ্যামি হয়তো কোনো কারণে সারপ্রাইজ দিয়েছে, কিন্তু জ্যামি যখন জানালো সে এটা আনেনি, লিসার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে পুতুলটাকে দেখে তার গ্রামের এক পুরনো কবিতা মনে করার চেষ্টা করল। ম্যারিসের থেকে সাবধান, তার কোনো সন্তান ছিল না, শুধু ছিল পুতুল। সে পুরোটা মনে করতে পারল না, শুধু বলল, এই নামটা মনে রেখো, ম্যারিস। জ্যামি সেই পুতুল নিয়ে লিসাকে স্টুপিড বলে হেসে উড়িয়ে দিল এবং খাবার আনতে বাইরে গেল। বাইরে তখন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। লিসা একা ঘরে চা বানানোর জন্য কেটলিতে পানি গরম করছিল। হঠাৎ তার কানে এলো কারো ভারী নিঃশ্বাসের শব্দ। সে আতঙ্কিত হয়ে পেছনে ঘুরে তাকালো, দেখল যে পুতুলটাকে সে শুইয়ে রেখেছিল সেটার মাথাটা এখন উল্টো দিকে ঘুরে গেছে এবং সে তার দিকে সোজাসুজি চেয়ে আছে। লিসা দ্রুত পুতুলটাকে বসিয়ে চাদর দিয়ে ঢেকে দিল। এরপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেট দেখছিল, কারণ তার মা হবার অনেক শখ ছিল। হঠাৎ লিভিং রুমের সাউন্ড বক্স আপনা আপনি বেজে উঠল। বিকৃত মিউজিকের শব্দে পুরো ঘর ভারী হয়ে গেল। লিসা ভাবল জ্যামি হয়তো চলে এসেছে। সে লিভিং রুমে গিয়ে পৌঁছল, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। মিউজিকের শব্দ বন্ধ হলে শুরু হলো ঘড়ির যান্ত্রিক টিকটিক শব্দ। এরপর রান্নাঘরে থাকা কেটলির তীব্র সিটি বাজতে শুরু করল। ভয়ে লিসার বুক কেঁপে উঠল। সে দৌড়ে তাদের রুমে গেল। পুতুলটার কাছে পৌঁছতেই অলৌকিকভাবে কোনো অদৃশ্য অস্তিত্ব তাকে কাপড় দিয়ে সজোরে চেপে ধরল। লিসা চিৎকার করতে পারল না। সজোরে এক ধাক্কা দেওয়াতে সে ছিটকে গিয়ে দরজার সামনে পড়ল। মুখ থেকে রক্ত বমি হতে শুরু করল। সেই মুহূর্তে পিছনে ঘুরে তাকাতেই সে কোনো এক অবাস্তব শীতল অবয়বকে দেখতে পেল এবং সঙ্গে সঙ্গেই তার বিকট চিৎকার। জ্যামি খাবার ও স্ত্রীর জন্য একটি ফুল হাতে ঘরে প্রবেশ করে। দেখে কেটলিটা এখনও গরম হয়ে আছে, তা নেভানো হয়নি। অনেক ডাকাডাকি পরে মেঝেতে রক্তের দাগ দেখে আতঙ্কে জমে গেল। হঠাৎ রুম থেকে লিসার কণ্ঠস্বর ভেসে উঠল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জ্যামি। কিন্তু জ্যামি এর সাথে অন্য এক কণ্ঠ শুনতে পেল। সে কোনো কিছুর পরোয়া না করে সামনে থাকা কাপড়টা টানতেই দেখে লিসার বিকৃত চেহারা। তার জিভ নেই, শরীর সাদা ও নীলচে বর্ণের হয়ে গেছে। পুতুলটা মেঝেতে পড়ে আছে। পুলিশ লিজার মরদেহ উদ্ধার করে এবং জ্যামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। লেডি অফিসারের ভাষ্যমতে জ্যামি প্রধান সন্দেহভাজন। অফিসার লিপটন এসে জ্যামিকে হুমকি দিয়ে কথা বের করার চেষ্টা করে। জ্যামি তাকে জানায় তাকে সন্দেহ না করে সেই পুতুলটা কে পাঠিয়েছে তাকে খুঁজে বের করা উচিত। জ্যামি জানায় তাদের এলাকায় প্রচলিত আছে ভ্যান্টিলোকিস্ট পুতুল অশুভ, বাড়িতে থাকলে মানুষের মৃত্যু হতে পারে। লিপটন এইসবে বিশ্বাস না করে জ্যামিকে মুক্তি দেয়, তবে বলে যে সে পুলিশের নজরদারির মধ্যেই থাকবে। জ্যামি বাড়ি ফিরে আসে। স্ত্রীর মৃত্যুতে ঘর এখন শূন্য, এক অসহ্য নীরবতা। তার নজর পড়ে সেই পুতুলটার উপর। পুতুলের বাক্সের ছেঁড়া কাপড় ছিঁড়তেই সে দেখতে পেল একটা পুরনো শোয়ের ব্যানারের মতো কিছু একটা। শোয়ের নাম ম্যারিস ও বিলি, এবং এই শোটা রেভেন্সফেয়ার গ্রামে আয়োজিত হতো। কাকতালীয়ভাবে রেভেন্সফেয়ার হলো জ্যানির জন্মস্থান। জ্যামি আর দেরি করল না, বেরিয়ে পড়ল তার জন্মস্থানের উদ্দেশ্যে। জ্যামি রেভেন্সফেয়ারে পৌঁছায়। গ্রামটা সম্পূর্ণ জনশূন্য, মানুষজন খুব একটা বসবাস করে না। সে তার নিজ বাড়িতে গিয়ে পৌঁছালো। সেখানে তার পরিচয় হলো এলা নামের এক মেয়ের সাথে। এলা জানায় সে সম্পর্কে তার সৎমা হয়।
জ্যামির হিসেবে এসব কিছু যায় আসে না, কারণ তার বাবা এর আগে তার মা সহ আরও 2 জন নারীকে বিয়ে করেছেন, যাদের কেউই এখন বেঁচে নেই। জ্যামি তার বাবাকে অশুভ মনে করে। জ্যামি তার বাবা এডওয়ার্ড অ্যাশেনের সাথে কথা বলতে গিয়ে দেখল বাবা অনেক অসুস্থ। 2 মাস আগে স্ট্রোক হওয়াতে তিনি পঙ্গু হয়ে গেছেন। বাবার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। জ্যামি তার বাবাকে জিজ্ঞেস করে সেই পুরনো কবিতাটার কথা। এডওয়ার্ডের খেয়াল না আসলেও এলা মনে করিয়ে দেয়, ম্যারিস থেকে সাবধান, তার ছিল না কোনো সন্তান, কিন্তু ছিল অসংখ্য পুতুল, আর যদি সে তোমার স্বপ্নে আসে ভুলেও চিৎকার করো না কখনো। এলা জানায় এটা সামান্য কবিতা, কিন্তু জ্যামির কাছে এর মানে অন্য কিছু। বিদায় নেওয়ার আগে জ্যামি এলাকে সাবধান করে, আমার বাবার পিছু ছেড়ে দাও, না হয় তুমিও মারা যাবে। জ্যামি লিসার শেষকৃত্যে হেনরি ওয়াকারের সাথে পরিচিত হয়। হেনরি জানায় লাশ আজকে রাতে আসবে এবং কালকে দাফন কাফনের কাজ হবে। সেই রাতে জ্যামি গ্রামের এক হোটেলে ওঠে। ঘুমানোর সময় সে অনুভব করে যেন পুতুলের চোখ আড়াআড়িভাবে তার দিকে তাকিয়ে আছে। সে ঘুমের মধ্যে লিসার কণ্ঠ শুনতে পায়। পুরো রুম ভারী হয়ে আসে। সে দেখল রুমের কর্নারে এক বৃদ্ধ বসে আছে, মাথা ঘুরিয়ে তার দিকে চেয়ে। জ্যামি লাইট অন করতেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। পরের দিন লিসাকে দাফন করা হলো। জ্যামি কবরস্থানের পাশেই কুয়াশার মধ্যে হেনরির স্ত্রী ম্যারিয়নকে দেখতে পায়। সে হেঁটে হেঁটে পৌঁছায় শিকড়ে মোড়ানো এক জরাজীর্ণ সমাধির সামনে। ম্যারিয়ন আর্তনাদ করে বলতে থাকে, কেউ বাঁচবে না, ও এখানে এসে পড়েছে। হেনরি এসে তাকে জোর করে নিয়ে যায়। জ্যামি সেই কবরের শিকড় উপড়ে ফেলতেই দেখল এটা ম্যারিস শহের কবর। জ্যামি সেই পুতুলটা নিয়ে আবার কবরস্থানে গেল। বিলি তার দিকে চেয়ে গুনগুনিয়ে যাচ্ছে। জ্যামি বিলি নামের একটা কবর খুঁজতে খুঁজতে সেটা খনন করল, কিন্তু কফিনটা খালি। পুতুলটাকে কবর দিতেই সে জ্যামির দিকে চেয়ে বসল। জ্যামি কোনো কিছুর পরোয়া না করে বিলিকে কবরস্থ করল, কিন্তু গাড়িতে গিয়ে বসতেই এক অজানা কণ্ঠের হাসি শুরু হলো। হঠাৎ কাচের ওপারে বিলিকে দেখতে পেল সে। বাড়ি ফিরে দেখল বিলি তার সামনে, আর অফিসার লিপটন তার সামনে বসা। লিপটন তাকে শহরের বাইরে না যেতে বলা সত্ত্বেও সে কেন গেল? জ্যামি জানায় সে সেই অভিশপ্ত পুতুলটাকে দাফন করতে গিয়েছিল। আরও বলা হয় ম্যারিসকে দেখলে চিৎকার করতে নেই, না হয় মারা যাবে। লিপটন খোঁচা দিল, তো চিৎকার করলে কি জিভ কেটে ফেলবে তোমার স্ত্রীর মতো? এরপর লিপটন যাওয়ার সময় পুতুলটাকে তার সাথে নিয়ে যায়। পরের দিন জ্যামি গোপনে বিলিকে চুরি করে হেনরির বাড়িতে গেল। হেনরিকে সে পুতুল দেখিয়ে বলল, আপনি বলেছিলেন আপনি আমার স্ত্রীর মৃত্যু সম্পর্কে জানেন, এখন আমাকে সব বলুন। কিন্তু হেনরি ইতস্তত করছিল। অবশেষে সে জানায় ম্যারিস ছিল এই শহরের সবচেয়ে জনপ্রিয় ভেন্ট্রিলোকুইস্ট। একদিন শো চলাকালীন মাইকেল নামের একটা বাচ্চা বলে উঠল, আমি দেখেছি আপনার ঠোঁট নড়ছিল যখন পুতুলটা কথা বলছিল। এটা শুনে ম্যারিস শয়ের অনেক রাগ হয়, কিন্তু সে শো চালিয়ে যায়। এর 1 সপ্তাহ পরে মাইকেল নামের ছেলেটাকে আর দেখা যায় না। এগুলো শোনার পর জ্যামি তার প্রশ্নের উত্তর খুঁজতে লস্ট লেকের থিয়েটারে গেল। জ্যামি নৌকা করে পার হয়ে সেই বিশাল দ্য গোয়িং নোল থিয়েটারে প্রবেশ করে। সেখানে পুরনো এক বই পেল, পুতুল বানানোর ডায়াগ্রাম আর ম্যানুয়াল। একটা পাতায় লেখা, টু মেক দ্য পারফেক্ট ডল। কিছু পেজ পাল্টাতেই সে নিখোঁজ শিশু মাইকেল অ্যাশেনের ছবি দেখতে পেল। ওদিকে হেনরি বাড়িতে তার স্ত্রীর কথোপকথন শুনতে পেল। বেসমেন্টে গিয়ে দেখল সেটা ম্যারিয়ন নয়, বরং ম্যারিস শই ছিল। তখনই বেসমেন্টের দরজা বন্ধ হয়ে গেল। এরপর হেনরি ম্যারিস শয়ের সেই ভয়ানক রূপ দেখে ভয়ে চিৎকার করে উঠল। ফলস্বরূপ জিভ কাটা অবস্থায় তারও মৃত্যু হলো। তখন ম্যারিস শয়ের জিভ দেখা গেল, যা সে একের পর এক ভিকটিম থেকে ছিনিয়ে নিয়েছে। এদিকে জ্যামি তার বাবার কাছে গিয়ে সব জানতে চাইল। প্রথমে অস্বীকার করলেও এডওয়ার্ড শেষে বলল, মাইকেল অ্যাশেন ছিল তোমার দাদার ছোট ভাই। সে নিখোঁজ হলে আমরা সন্দেহ করেছিলাম ম্যারিস শয়কে। শহরের কিছু মানুষ মিলে তাকে হত্যা করল। তার কণ্ঠের জন্য বিখ্যাত ছিল বলে তাকে চিৎকার করতে বাধ্য করা হয়, তারপর জিহ্বা কেটে নেওয়া হয়। কিন্তু ম্যারিস শয় মরেনি, অশরীরী হয়ে প্রতিশোধ নিতে শুরু করল। যারা তাকে মেরেছিল তাদের পরিবারের সবাইকে একইভাবে মারবে। ঠিক তখনই জ্যামির কাছে একটি ফোন এলো, হেনরির কণ্ঠে। সে তাকে থিয়েটারে আসতে বলল। জ্যামি লিপটনকে জানায়, কিন্তু লিপটন তাকে যেতে না দিতে চাইলে জ্যামি পালিয়ে থিয়েটারের উদ্দেশ্যে রওনা দিলে লিপটনও পিছু নেয়। তারা দুজন সিক্রেট প্যাসেজ দিয়ে ডল মেক করার রুমে পৌঁছালো। সেখানে দেখল 100টি পুতুল কাচের বাক্সে বন্দী, আর সামনেই মাইকেল অ্যাশেনের আসল দেহ। রকিং চেয়ারে ছিল ম্যারিস। জ্যামি জিজ্ঞেস করল লিসাকে কেন খুন করা হলো।
ম্যারিশায়ের আত্মা ফিসফিস করে বলল, তুমি অ্যাশেন পরিবারের শেষ জন নও, তোমার স্ত্রীর পেটে অ্যাশেন পরিবারের শেষ বংশধর ছিল। লিসা অন্তঃসত্ত্বা ছিল। ম্যারিশায়ের মুখ থেকে বেরিয়ে এলো অসংখ্য মানুষের জীব। লিপটন পুতুলগুলোতে গুলি করে আগুন ধরিয়ে দিল। এরপর তারা পালাবার সময় লিপটন উপর থেকে নিচে পড়ে যাওয়ায় সে চিৎকার করে ফেলে তাকেও জীব কেটে মেরে ফেলে, কিন্তু জ্যামি কোনো মতে বেঁচে যায়। এরপর জ্যামি বিলিকে খুঁজতে হেনরির বাড়িতে গেল। ম্যারিয়ান জানালো সেই পুতুলটা জ্যামির বাবা নিয়ে গেছেন। জ্যামি তার বাবার বাড়িতে এসে একটা রুমে এসে বিলিকে দেখতে পায়, কিন্তু তখনই সেখানে ম্যারিস চলে আসে। ম্যারিস জ্যামিকে কিছু করার আগেই ফায়ার প্লেসে বিলিকে ছুঁড়ে মারল। যন্ত্রণায় ম্যারিস সেখানেই মারা যায়। তখনই বজ্রপাতে দেখল তার বাবা আসলে পঙ্গু নন, বরং তার চেয়ারে বসে আছে এক ডামি। জ্যামির তখন সব মনে পড়ল। এতদিন এলাই বাবার কণ্ঠে কথা বলছিল। এলাই সেই পুতুল পাঠিয়েছিল তাদের কাছে যাতে সে এখানে আসে। থিয়েটারে দেখা বইয়ের পাতায় সেই পারফেক্ট ডলের নকশায় যার ছবি ছিল, সেটাই ছিল এলা। এলা ছিল ম্যারিশায়ের 102তম পুতুল। এলা তার দিকে দাঁড়িয়ে বলল, এখন বলো আসল পুতুল কে? জ্যামি সেই ভুলটাই করল যা তার করা উচিত ছিল না। সে চিৎকার করল। মুভির শেষে জ্যামির কণ্ঠে শোনা যায়, কখনোই ম্যারিশায়ের ধারের কাছেও যেও না। তার কোনো সন্তান ছিল না, তবে তার ছিল অনেকগুলো পুতুল, এবং তাকে দেখলে ভুল করেও চিৎকার করো না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই রকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।